বাহরাইনে থাকা আমেরিকার নৌসেনার ফিফথ ফ্লিট শাটডাউন করতে বাধ্য হলো আমেরিকা। ইরানের বড়সড় সাফল্য, ঠিক যেমনটা দাবি করেছিল ইরান, মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো সামরিক ঘাঁটিকে অ্যালাউ করা হবে না, তাদের থাকতে দেওয়া হবে না। 30শে সেপ্টেম্বর ইরাক থেকে বিদায় নিতে চলেছে মার্কিন সেনারা। তার আগেই কুয়েত এবং বাহরাইন থেকে সমস্ত মার্কিন সেনাদের নিয়ে পালিয়েছে আমেরিকা। এখন ফিফথ ফ্লিট, যেটা গোটা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমেরিকা এতদিন ব্যবহার করে আসছিল, ইরানের মিসাইল এবং ড্রোন হামলায় ধ্বংস হয়ে যাওয়া এই ফিফথ ফ্লিটকে বন্ধ করে দিয়ে আমেরিকা আবার পালালো ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া নামক ক্ষুদ্র দ্বীপে। এখন আর মধ্যপ্রাচ্য নয়, আমেরিকা মধ্যপ্রাচ্যের উপর নজরদারি চালাবে 3000 কিলোমিটার ডিয়েগো গার্সিয়া দ্বীপ থেকে। আর তার ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার আর বড়সড় সামরিক কোনো নৌঘাঁটি থাকলো না। আর এই প্রথম আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে একটা বড়সড় পরিবর্তন। মধ্যপ্রাচ্যকে যে স্টেবিলাইজ করা দরকার, সেখানে শান্তি এবং স্থিতিশীলতা আনা যে দরকার, না হলে মধ্যপ্রাচ্যের কোনো মুক্তি নেই, সেই সত্য শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো বুঝতে শুরু করেছে। আর এই কারণেই এতদিন ধরে নানান অশান্তিতে ভোগা সিরিয়া রাষ্ট্র, যেটি মধ্যপ্রাচ্যের হার্টল্যান্ড, সেই সিরিয়াকে স্টেবিলাইজ করবার জন্য, সেখানে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য সৌদি আরব এবং তুরস্ক একসাথে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ ইসরায়েল এই সিরিয়ার গোলান হাইটস দীর্ঘদিন ধরেই দখল করে রয়েছে। বর্তমানে গোলান হাইটসকে অতিক্রম করে নতুন এলাকা দখলে যখন ষড়যন্ত্র করছে ইসরায়েল, সেই সময়ে সৌদি আরবের দেওয়া 160 কোটি ইউএসডি পরিমাণ টাকায় তুরস্ক বিপুল পরিমাণের ট্যাঙ্কার এবং অস্ত্র দিতে চলেছে সিরিয়াকে। ফলে মুসলিম রাষ্ট্রগুলির স্থিতিশীল হওয়ার দিকে এগোচ্ছে। গতকাল আপনাদের জানিয়েছিলাম যে হামাসের হাতেই ফিলিস্তিনের ভবিষ্যৎ, এবং হামাসই একমাত্র ফিলিস্তিনকে স্বাধীন করবার কাজে বিশ্বস্তরে কূটনৈতিক কার্যক্রম চালাতে সক্ষম। আর আজ এই খবরের উপরে আরো একটি বড় আপডেট দেব। আজ মিশরের আল আমিন শহরে মিশরের গোয়েন্দা দপ্তরের প্রধান এবং হামাসের প্রধান খালিল আল হায়া, তারা একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন। এবং আজ রাতে ইতিমধ্যেই আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার, তিনিও এই মিশরে উপস্থিত হয়েছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকা সরাসরি এবার হামাসের এই প্রতিনিধি দলের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছে। এবং নিশ্চিত করেই বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের যে বোর্ড অফ পিস মুখ থুবড়ে পড়েছে, গাজা শান্তি চুক্তি যে ব্যর্থ হয়েছে, সেই গাজা চুক্তিকে নতুন করে কার্যকর করা যায় কিনা সেই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো দূত হামাসের সঙ্গে সরাসরি বৈঠক করতে যাচ্ছে মিশরে। নিশ্চিত করেই বলা যায়, এই সভাতে হামাস আমেরিকার দিকে আঙুল তুলবে, কারণ আমেরিকা গ্যারান্টার ছিল ইসরায়েল নতুন করে আর যুদ্ধবিরতি ভাঙবে না, সেখানে যুদ্ধবিরতি চলবে। অথচ লাগাতার গত 1 বছর ধরে ইসরায়েল নিরীহ গাজাবাসী খুন করে আসছে। কেন আমেরিকা এই যুদ্ধবিরতিকে কার্যকর করতে পারলো না? কেন গাজা ভূমি থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে না? সেই বিষয়ে প্রশ্ন করতে চলেছে হামাস। চলুন এবার বিস্তারিত খবর দেখে নেওয়া যাক। শুরুতেই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমাদের পদাতিক চ্যানেলকে দুহাত ভরে ভালোবাসা দিয়েছেন। আমাদের চ্যানেল গতকাল 5 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। পদাতিক আমাদের নয়, আপনাদের সকলের ভালোবাসার সম্মিলিত একটি পরিবার। চলুন আগামী দিনে আরো সত্যের সন্ধানে, সত্য খবরকে সঠিকভাবে ময়না তদন্ত করার যে চেষ্টা আমরা করি, সেই কাজকে আপনারা আরো ভালোবাসা দেবেন এবং পথ চলতে উৎসাহিত করবেন, সেই আশা নিয়ে আজকের এই খবর আমরা শুরু করছি। শুরুতেই আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা দেখে নেব সেই বড় খবর, আমেরিকার বড়সড় পরাজয়। আমেরিকা তার বাহরাইনে থাকা সবচাইতে বড় যে নৌঘাঁটি, যার নাম নেভি ফিফথ ফ্লিট, সেই নেভি ফিফথ ফ্লিটকে এই বাহরাইন থেকে সুদূর ডিয়েগো গার্সিয়া, এই এতটা দূরে 3000 কিলোমিটার দূরে ডিয়েগো গার্সিয়া ক্ষুদ্র দ্বীপে আনতে বাধ্য হলো আমেরিকা। সেই আমেরিকা দাবি করে তার নিয়ন্ত্রণে নাকি হরমুজ প্রণালী। বলদ ডোনাল্ড ট্রাম্প দাবি করছে হরমুজ প্রণালীকে আমেরিকায় আইন করে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অঙ্গ হিসেবে ঘোষণা করবে। কত বড় মাতাল এই ডোনাল্ড ট্রাম্প যে তিনি বলছেন হরমুজ প্রণালী নাকি আমেরিকার। অথচ যখন যুদ্ধ চলছে, আমেরিকা এবং ইরান যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ পুরো দমে চলছে। সেই যুদ্ধকালীন সময়ে বাহরাইনে টিকতে পারলো না আমেরিকা।
কুয়েতের সমস্ত সামরিক ঘাঁটি বন্ধ এবং ফিফথ ফ্লিট এতদিন পর্যন্ত গোটা মধ্যপ্রাচ্যকে পায়ের তলে রাখার কাজ করে এসছে আমেরিকার হয়ে। সেই আমেরিকার ঘাঁটি এখন বন্ধ হচ্ছে, ফলে আগামী দিনে যে যুদ্ধ হবে আমেরিকার সঙ্গে ইরানের, সেই যুদ্ধে কৌশলগত দিক থেকে আমেরিকা আরো বহুগুণ পিছিয়ে গেল। আর এতদিন ধরে কার্যত এই নেভি ফিফথ ফ্লিট বন্ধই ছিল, কারণ হরমুজ প্রণালীকে ইরান এতদিন ধরে বন্ধ করে রেখেছে। ফলে এই সমুদ্র থেকে নেভি ফিফথ ফ্লিটে পৌঁছানো এবং নেভি ফিফথ ফ্লিট থেকে কোনো বড় যুদ্ধ জাহাজকে বের করে নিয়ে আসার কাজ আমেরিকা এতদিন করতে পারেনি। ফলে আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজের নৌসেনারা এতদিন পচা বাসি খাবার খাচ্ছিল, কারণ তাদের কাছে ফ্রেশ সবজি ফ্রেশ খাবার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না আমেরিকার কাছে। বহু দূর থেকে জাহাজ ভর্তি করে যে খাবার আনছিল, সেই খাবারের গুণগত মান শেষ হয়ে যাচ্ছিল। এদিকে ডিওডোরেন্ট নেই, সামান্য সাবান নেই, পায়খানা বাথরুম ভাঙা, একেবারে মর্মান্তিক করুণ অবস্থা আমেরিকার সেই প্রখ্যাত যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন, যে আব্রাহাম লিঙ্কনকে ইরান দেশকে ধ্বংস করবার জন্য পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ভারত মহাসাগর থেকে সেই যুদ্ধ জাহাজকে ফেরত পাঠাতে হচ্ছে আমেরিকায়, কারণ সেই যুদ্ধ জাহাজে আর মার্কিন নৌসেনারা থাকতে চাইছে না। পরিবারের কাছে তারা যে সমস্ত ছবি পাঠিয়েছে, তারা যে সমস্ত খাবার খাচ্ছে বা জাহাজের যে কন্ডিশন, তাতে গোটা আমেরিকা স্তম্ভিত সেই ছবি প্রকাশ হয়ে যাওয়ার পর। আর নতুন করে যখন এই ফিফথ ফ্লিট বন্ধ হয়ে গেল, আমেরিকার জন্য ইরানের বিরুদ্ধে লড়াই করাটা আরো অনেক বেশি কঠিন, আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল। আর এই খবর প্রকাশ করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। তারা লিখেছে, ইরান স্ট্রাইকস পুশ ইউএস নেভি লজিস্টিক্স টু দিয়েগো গার্সিয়া অ্যাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রেইনস। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বড় সড়ো বেকায়দায় পড়বার পর আমেরিকা তার এই ইউএস নেভিকে সরিয়ে নিতে বাধ্য হলো বাহরাইন থেকে দিয়েগো গার্সিয়ায়। এদিকে দ্বিতীয় বৃহত্তম খবর, যদিও এতদিন অনেকেই সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের জোটকে মোটেই পাত্তা দিতে নারাজ, তবুও আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে এরদোয়ানরা তারা যে সত্যি মুসলিম বিশ্বের জন্য কাজ করতে চায় সেটা প্রমাণ করতে মরিয়া। এবার সিরিয়া, যে সিরিয়ায় বাশার আল আসাদকে ঘিরে দীর্ঘকাল গৃহযুদ্ধ চলেছে এবং গোটা মধ্যপ্রাচ্য তার জন্য মূল্য চুকিয়েছে, সেই সিরিয়াতে বর্তমানে আল সারা তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন এবং সিরিয়াকে স্টেবিলাইজ করা, সেই দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে সেই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে সিরিয়ান মানুষের জীবনের গুণগত মান বাড়াবার চেষ্টা করছেন। অনেকেই বলতে পারে যে আল সারা হচ্ছে আমেরিকার দালাল ইত্যাদি ইত্যাদি, সেসব কথায় আমরা যেতে চাইছি না। এটাও আমরা দেখেছি যে আল সারা আমেরিকার সঙ্গে যেমন তিনি বন্ধুত্ব রাখছেন, ঠিক অনুরূপভাবেই রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তিনি সখ্যতা বজায় রাখছেন। আগামী দিনে সিরিয়াতে রাশিয়ার একটি বড়সড় সামরিক ঘাঁটি তৈরি হবে, সেই বিষয়ে তিনি ইতিমধ্যে চুক্তিও সম্পাদন করেছেন রাশিয়ার সঙ্গে। ফলে তিনি আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখছেন একতরফা, আর অন্যদের সঙ্গে রাখছেন না, ব্যাপারটা কিন্তু মোটেই তা নয়। তিনি অনেক বেশি যুক্তিশীল এবং প্রগতিশীল মানুষ। আমেরিকা এবং রাশিয়া দুই দেশের সঙ্গে সম্পর্ক রাখছেন। তবে মধ্যপ্রাচ্যের বড় ষড়যন্ত্র বিপদ ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েল বর্তমানে মরিয়া, মধ্যপ্রাচ্যে আরো বৃহত্তর অশান্তি, আরো বড় ভয়ানক যুদ্ধ তৈরি করবার, আর সেই লক্ষ্য নিয়েই গোলান হাইটস অনেক আগে থেকে দখল করে বসে আছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকা একটি রাষ্ট্র কলম্বিয়া, সেখানে উগ্র দক্ষিণপন্থী মানুষ জিতে রাষ্ট্রপতি হয়েছেন, তার সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের সখ্যতা মধুর। সেই কলম্বিয়া সাম্প্রতিক গোলান হাইটসকে, যেটি সিরিয়ার রাষ্ট্রের অখণ্ড অংশ, তাকে ইসরায়েলি রাষ্ট্রের সীমানা বলে স্বীকৃতি দিল। তাতেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নতুন করে ইসরায়েল এই গোলান হাইটস নিয়ে অশান্তি তৈরি করতে যাচ্ছে। আর এই প্রেক্ষিতে আমরা দেখলাম সৌদি আরব এবং তুরস্ক মিলিতভাবে একটা বড় সড়ো পদক্ষেপ নিল। সেটা কি, গোলান হাইটস এলাকাকে ঘিরে যাতে শক্তিশালী একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা যায়, সামরিক প্রাচীর, ডিফেন্স ওয়াল, সেই লক্ষ্য নিয়ে সৌদি আরব 1.6 বিলিয়ন ইউএসডি বিশাল বড় পরিমাণ টাকা অ্যালট করেছে সিরিয়ার জন্য। আর সেই টাকা সিরিয়াকে সরাসরি দেওয়া হবে না, সেই টাকা এই টাকাতে দেওয়া হচ্ছে তুরস্ককে। তুরস্ক এবার ওই টাকায় যত পরিমাণ অস্ত্র দেওয়া সম্ভব সেই বিপুল পরিমাণের অস্ত্র তুলে দিচ্ছে আল সারাকে, যাতে করে আল সারা তার দেশের সৈন্যবাহিনীকে শক্তিশালী করতে পারে এবং ইসরায়েল যাতে আর বেশি সিরিয়াকে দখল করতে না পারে, সেই জন্য শক্তিশালী একটা দেয়াল তুলে ধরতে পারে, যেটা মধ্যপ্রাচ্যে নতুন করে স্থিতিশীল করা, শান্তি ফিরিয়ে আনার কাজে একটা বড়সড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এদিকে আজ গাজায় শান্তি ফেরানোর লক্ষ্য নিয়ে হামাসের প্রধান খলিল আল হায়া এবং মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বৈঠক,
যে রাষ্ট্রপ্রধান একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে রাজনৈতিক বৈঠক করছেন এটা কিন্তু তা নয়। গাজা রেজিস্ট্যান্স গ্রুপ হামাস তারা বৈঠক করছেন মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে। সেখানেই বোঝা যায় বিষয়টি মিলিটারি এবং আরো গভীর বিষয় নিয়ে এই মুহূর্তে হামাস চেষ্টা করছে যে কোনো মূল্যে গাজাতে গণহত্যাকে থামাতে। এবং এই মিটিং আরো তাৎপর্যপূর্ণ অন্য একটি বিষয়ে। ঠিক কয়েকদিন আগেই এই আল আমিন শহরে, যেখানে আজকে বৈঠক করলেন হামাস প্রধান এবং মিশরের গোয়েন্দা প্রধান, এই শহরেই বৈঠক করেছে 3 বিদেশ মন্ত্রী। সৌদি আরবের বিদেশ মন্ত্রী ফয়সাল বিন ফারহান, তুরস্কের বিদেশ মন্ত্রী হাকান ফিদান এবং মিশরের বিদেশ মন্ত্রী বাদর আব্দুল আতি। সেই শহরেই আজ বৈঠক করলেন হামাস এবং মিশরের গোয়েন্দা প্রধান। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় এই, আজ রাতেই কায়রোতে নেমেছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার, যাদের লক্ষ্য এই প্রথম হামাসের সঙ্গে মুখোমুখি বৈঠক করছে আমেরিকার প্রতিনিধি। এটাও দারুণভাবে তাৎপর্যপূর্ণ। গতকাল যে কথাটা আমরা আশা ব্যক্ত করেছিলাম, এই ভয়ঙ্কর ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি জনতা একদিন রাষ্ট্র পাবেই পাবে, সেই কাজ কিন্তু ধীরে ধীরে হলেও একটু একটু করে হলেও এগোচ্ছে। এবং হামাসের কাছে এটা বড় স্বীকৃতি যে ডোনাল্ড ট্রাম্প সোজা তার দূত পাঠিয়ে হামাসের সঙ্গে মুখোমুখি বৈঠক করবার জন্য আজ মিশরে পাঠিয়েছেন দূত। আর এই প্রেক্ষিতে আমরা স্মরণ করব এরদোগান গতকাল আল জাজিরাকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার একটি গুরুত্বপূর্ণ কোট। সেখানে তিনি জানিয়েছেন, তুর্কি ক্যান নট লিভ গাজা অ্যালোন অ্যান্ড উই উইল ডু হোয়াট এভার ইজ নেসেসারি টু সাপোর্ট ইট। যে তুরস্ক গাজাকে একা হতে দেবে না, তুরস্কের সাধ্যমতো গাজার পাশে দাঁড়ানো এবং গাজাকে সমর্থন করার চেষ্টা করবে। এই কথা আমরা কালকে জানিয়েছিলাম যে সুন্নি মুসলিম দেশগুলির কাছে গাজার পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। ইরান যেভাবে লড়াই করে আমেরিকাকে যুদ্ধে পরাস্ত করছে, তার প্রক্সি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে যেভাবে পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে, পশ্চিমী দুনিয়ার সমস্ত ষড়যন্ত্রের বীজ দাঁত ভেঙে দেওয়ার যে লড়াই করছে ইরান, সেখানে সৌদি আরব, তুরস্কের মতো রাষ্ট্রগুলো এতদিন ধরে নির্বিকার থেকেছে, এমনকি পশ্চিমী দুনিয়ার দালালি করেছে। সেই দালালি করবার জন্যই সারা পৃথিবীর মুসলিম জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই এই মুহূর্তে যদি মুসলিম বিশ্বের সমর্থন পেতে চায় সৌদি আরব কিংবা তুরস্কের মতো রাষ্ট্রগুলো, আগামী দিনে তারা যে নেতা হবার স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে যদি সত্যিই তারা বাস্তব করতে চায়, তাহলে গাজাকে সমর্থন করা, হামাসের হয়ে কাজ করা, হামাস ভোটে নির্বাচিত হবার পর তাদের সঙ্গে সরাসরি চুক্তি করে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতে হবে এই মুসলিম রাষ্ট্রগুলোকে, যথা সৌদি আরব এবং তুরস্ককে। নইলে তাদের সম্মান ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। আর সেই কাজ বর্তমানে কিন্তু এরদোয়ানরা বাস্তবে করুন আর নাই করুন, তারা কিন্তু বড় বড় বিবৃতি দিচ্ছে এবং আমাদের মনে হচ্ছে কিছুটা হলেও তারা আন্তরিকতা প্রকাশ করছেন। আর এই প্রেক্ষিতেই যখন সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মতো রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে নিয়ে তারা চিন্তা ভাবনা শুরু করেছে, কাজ করা শুরু করেছে, এতেই সারা পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্যতম মানুষ, যাকে মানুষ বলাটা সত্যিকার অর্থে সঠিক নয়, বেন গভির, ইসরায়েলের নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান, তিনি একটি পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন। যে সাক্ষাৎকারের খবর আজ প্রকাশিত হয়েছে, তিনি দাবি করছেন যে ফিলিস্তিনিরা কোনো মানুষই নয়, তাদেরকে হত্যা করা ইসরায়েলের পবিত্র কর্তব্য। এবং তিনি তার দেশের সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রতি রাতে অন্তত 30 থেকে 40 জন ফিলিস্তিনিকে খুন করতে হবে। মানব জাতির ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান বা মন্ত্রী নেই যে সরাসরি মানুষকে খুন করবার কথা নির্দেশ দিতে পারে এইভাবে প্রকাশ্যে। এই বর্বর ইসরায়েলি এখনো তারা হোলোকস্টের কথা বলে, অ্যাডলফ হিটলারের কথা বলে, অথচ তিনি সরাসরি দাবি করছেন ফিলিস্তিনিদেরকে খুন করবেন প্রতিদিন 40 জন করে, এবং সেই জন্য সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছেন। হোলোকস্ট কোথায় গেল? হোলোকস্ট এখন শিশু হয়ে গেছে ইসরায়েলের কাছে। ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে গাজা ভূমিতে। আল মায়াদিনের খবর প্রকাশ হয়েছে, বেন গভির পুশেস ফর কিলিং 30-40 প্যালেস্টিনিয়ানস এভরি নাইট। প্রতি রাতে ফিলিস্তিনিদেরকে খুন করতে হবে সেই নির্দেশ প্রদান করেছে এই জন্তু, এই নরকের কীট। ইসরায়েল ভয় পেয়েছে যে তারা আর খুব বেশি দিন গাজা ভূমিকে দখল করে রাখতে পারবে না, তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার এই উন্মাদ সুলভ কথায়। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।